যে পদক্ষেপগুলি ছিল তার রিভিউ নিয়ে আমরা আজকে মিটিং করেছি। তো সেক্ষেত্রে অন্যরা যারা এই পরিবহনের তাকে কার্যকর করবার জন্য, নিরাপদ করবার জন্য এবং যানজট মুক্ত রাখার জন্য, সড়কও নিরাপদ করবার জন্য যারা কাজ করেছেন তাদের সবাইকে নিয়ে আমরা একটা মূল্যায়ন মিটিং করলাম। এবং আগামীতে আবার যেহেতু ঈদ উল ফিতর খুব কাছাকাছি, তখন আবার ঈদ উল ফিতর আমরা শেষ করলাম, ঈদ উল আজহা সমাগত। তো সেখানে কিভাবে আবার আরও বেশি কার্যকর করা যায়, আরও বেশি সুফল পাওয়া যায়, আরও বেশি নিরাপদ করা যায়, সে ব্যাপারে সবার মতামত আমরা জানলাম। আমরা অনেকগুলি পরামর্শ গ্রহণ করেছি, সেগুলি আগামীতে আবার কার্যকর হবে। সেই ব্যাপারেই আমরা আজকে এই মিটিংটা করেছিলাম। বেশ কিছু সিদ্ধান্ত আমরা ইতিমধ্যে নিয়েছি, যেমন হাইওয়ে পুলিশ আরও বেশি তৎপর থাকবে যাতে হাইওয়েতে কোনো অবস্থাতে কোনো অস্থায়ী বাজার বসতে না পারে। আমরা গতবার সিদ্ধান্ত নিয়েছিলাম ট্রাক, লরি এবং কাভার ভ্যান ঈদের আগে 3 দিন এবং ঈদের পরে 3 দিন রাস্তায় চলবে না, কিন্তু আমরা দেখতে পেয়েছি যে ট্রাকগুলি এসেছে, নিয়ন্ত্রণ করা যায়নি, যার ফলে কিছুটা হলেও ঢাকা যমুনার যে ব্রিজ সেখানে একটু যানজট হয়েছিল, স্থবির হয়নি, যান চলাচল অব্যাহত ছিল। অন্যান্য হাইওয়ে ধরুন ঢাকা খুলনা, ঢাকা চিটাগাং, ঢাকা বরিশাল, ঢাকা আরিচা, এই ওয়েগুলি বেশ স্মুথলি গাড়ি গিয়েছে। বাট একটু চাপ সৃষ্টি হয়েছিল শফিপুর, তারপর হচ্ছে আপনার গাজীপুর, চন্দ্রা, এই অঞ্চলটাতে। সেখানে আরও বেশি কীভাবে স্মুথলি ফাংশন করানো যায় সে ব্যাপারে কিছু পদক্ষেপ পুলিশ, বিআরটিএ, বাস মালিক সমিতি, বাসের আপনার যেটাকে বলা হয় পরিবহনের শ্রমিক সমিতি যারা আছে তারা আরও বেশি সহযোগিতা করবে এবং আরও বেশি কিছু পদক্ষেপ আমরা নিতে চলেছি। সে ব্যাপারে আমরা একমত হয়েছি, আশা করি সেগুলি দ্রুততম সময়ের মধ্যে কার্যকর হবে। যেমন ধরুন বাস স্ট্যান্ডগুলিতে যে কাজ আছে সেখানে মালিক সমিতি বেশ তৎপর থেকে নির্ধারিত ভাড়া যাত্রীদেরকে টিকিট দিতে সক্ষম হয়েছে, কিন্তু যত্রতত্র পথে যেগুলি আছেন অস্থায়ীভাবে আছেন সেখানে কোনো কোনো জায়গায় অনেক সময় নিয়ন্ত্রণ করা যায়নি। অভিযোগ আসলে তাৎক্ষণিকভাবে মোবাইল কোর্ট জরিমানা করেছে, ব্যবস্থা নিয়েছে, যেখানে অভিযোগ পাওয়া গিয়েছে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া গিয়েছে এবং নেওয়া হয়েছে। তারপরও কিছু কিছু জায়গায় বিচ্যুতি ছিল। তো যার ফলে আগামীতে অল্প সময়ের মধ্যে যত্রতত্র হাইওয়ের পাশে টিকিট কাউন্টার এটা থাকবে না, এটা বাস স্ট্যান্ডে নিয়ে আসতে হবে, অথবা গন্তব্য যেখানে বাস গিয়ে থামবে সেখানেই থাকবে, যত্রতত্র হাইওয়েতে থাকবে না। সেটা একটা নীতিগত সিদ্ধান্ত ইতিমধ্যে আমরা নিয়েছি। আমরা ফেরিতে গাড়ি ওঠার সময় অবশ্যই শতভাগ যাত্রী নামিয়ে নিশ্চিত করে ফেরিতে উঠতে হবে। ওখানে একটা ব্যারিয়ারের কথা বলা হয়েছে, ব্যারিয়ার থাকবে, যদিও ওটা একটু কৌশলগতভাবে সমস্যা আছে, তো তারপরও আমরা ব্যারিয়ার থাকবে এবং বিআরটিএ এবং ধরেন মালিক সমিতি তারা নিশ্চিত করছে যে যাত্রী সম্পূর্ণ নামিয়ে গাড়ি ফেরিতে উঠতে হবে। এরকম বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছি, কার্যকর হবে। আরেকটা জিনিস জিপিএস, সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা আমি ভুলে গিয়েছি, জিপিএস সিস্টেম আমরা চালু করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছি। সব পাবলিক পরিবহনে, সব পরিবহনে জিপিএস থাকবে, তাহলে দেখবেন যে নিয়ন্ত্রণ আরও বেশি সম্ভব হবে। স্পিড নিয়ন্ত্রণ করা যাবে, গাড়ির অবস্থান নিয়ন্ত্রণ করা যাবে, কে ট্রাফিক রুল মানছে না নিয়ন্ত্রণ করা যাবে, কে মাঝপথ থেকে ঘুরিয়ে যাত্রী নিয়ে চলে যাচ্ছে মানে টিকিট ছাড়াই ইসের মধ্যে আর কি যাত্রীদেরকে তুলে তার ইচ্ছা মতো ভাড়া নিয়ে চলে যাচ্ছে গন্তব্যে, সেগুলো নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। দুটোই বলেন বলেন। না, ঈদের জার্নি স্মুথ হয়েছে বলে আমি মনে করি, কারণ 1.5 কোটি মানুষ 3 দিনের মধ্যে ঢাকা ছাড়তে চেয়েছে। কোথাও কোনো বড় ধরনের 2-1টি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটেছে, সেটার জন্য আমরা দুঃখিত, জাতি দুঃখিত, জাতি ভারাক্রান্ত, মর্মাহত। একটা প্রাণরূপ মানে ডিপারচার কেউ চায় না। 2টি বড় দুর্ঘটনা ঘটেছে, এছাড়া যানজট বলেন, মানুষের ঘন্টার পর ঘন্টা অথবা যানবাহনের অভাবে বাড়ি যেতে পারছেন না, ঈদের দিনও রাস্তায় কেটেছে, এরকমও ছিল। এর আগে আমরা মনে করছি যে কোনো সময়ের চেয়ে 1.5 কোটি মানুষ নিরাপদে স্বস্তিতে
বাড়ি ফিরতে সক্ষম হয়েছে বলে আমরা মনে করি। যদিও আমি বলছি যে 2-3টে দুর্ঘটনা আমাদেরকে ব্যথিত করেছে এবং আমাদেরকে যেটাকে বলা হয় ভারাক্রান্ত করেছে। না, দুর্ঘটনার জন্য কাউকে বিশেষভাবে দায়ী আমি করতে চাই না, তবে এর সাথে যাদের প্রাথমিক পর্যায়ে সম্পৃক্ততা পাওয়া গিয়েছে তদন্ত কমিটি করে তো এগুলি দেখতে হচ্ছে, আর যাদের সম্পৃক্ততা পাওয়া গিয়েছে তাদের মধ্যে আমরা কিন্তু আইনানুগ ব্যবস্থা নিয়েছি, ডিপার্টমেন্টাল ব্যবস্থা যে যেখানে আছে সেটা কিন্তু আমরা নিয়েছি। যেমন জেলের আপনি জানেন যে ওই 2 জন গার্ডকে বহিষ্কার করা হয়েছে, গ্রেপ্তার করা হয়েছে। তাদের যে বস ছিল সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, যিনি ওখানে ওই গার্ডগুলি রাখা এবং তারা ফাংশন করছে কিনা, উপস্থিত আছে কিনা, এই যে অফিসারের দায়িত্ব ছিল তাকেও আমরা চাকরিচ্যুত করে ব্যবস্থা নিয়েছি, অর্থাৎ ব্যবস্থা নেওয়া হয়েছে। আপনি গাড়ির রুট তো বাতিল হয়েছে এবং এও বলেছি ওই যে সৌহার্দ্য পরিবহন, যেটা শুধু ওই গাড়ির রুট না, তারা তাদের আগামীতে তাদের কাছে জবাবদিহি চাওয়া হয়েছে, ব্যাখ্যা চাওয়া হয়েছে। সন্তোষজনক ব্যাখ্যা না হলে শুধু ওই বাসটি না, ওই কোম্পানির সকল বাসের রেজিস্ট্রেশন বা রুট পারমিট বাতিল হয়ে যাবে যদি তাকে যে কারণ দর্শানো অথবা তার কাছে যে জবাব চাওয়া হয়েছে তার সন্তোষজনক উত্তর না হয়। সে প্রক্রিয়ায় আমরা চলে গিয়েছি। নিহত নিয়ে যেটা বলেছেন, আমার মনে হয় যে আপনাদের পরিসংখ্যানটার সাথে আমার দ্বিমত হবে। আমরা বিআরটিএ, রোডস অ্যান্ড হাইওয়ে অথরিটি সবকিছু মিলে আমরা তাৎক্ষণিকভাবে কোনো দুর্ঘটনা ঘটলে আমরা তথ্যপত্র কালেক্ট করি। সেখানে এবার আপনার মৃত্যুর সংখ্যা হচ্ছে রোড দুর্ঘটনা, রোড, সড়ক এবং নৌপথে যে দুর্ঘটনাটা ঘটেছে 170 জন আমার কাছে। তার মধ্যে মহাসড়কে 47 জন, 28 জন হচ্ছে আপনার নৌপথে, আর 17 জন সম্ভবত হচ্ছে রেলপথে, আর বাকি আছে এর বাইরে যেটা আছে 170 জন হলে আরো 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 আছে, মানে এই 170 জনের মধ্যে এটা যদি আপনি যোগ করেন তাহলে পাবেন 100-এরও কম, আরো 70 জন যেটা আছে সেটা অন্যান্য সড়কে আর কি, ধরেন এলজিআরডি সড়ক বা অন্যান্য দুর্ঘটনায় নিহত হয়েছেন। সব মিলিয়ে 170 জন। আপনি 11 দিনে গত বছর যে নিহত ছিল সেটা হলো 187 জন। আমি এই পরিসংখ্যান দিয়ে এটা তুলনা করতে চাচ্ছি না, কোনো মৃত্যুই কাম্য না, আমি প্রথমে বলেছি। তবে আমরা নিয়ন্ত্রণ করতে পারিনি কথা বলা ঠিক হবে না, নিয়ন্ত্রণে রয়েছে, আগের চেয়ে কম হয়েছে, আগামীতে আমরা আরো কম করবো বিদায়। সেই জন্যই কিন্তু এই আজকের এই প্রস্তুতি সভা, আজকে আলোচনা সভা। অতিরিক্ত ভাড়া নিয়ে আমার মনে হয় 2টি প্রশ্নের কথা ছিল। আপনি অতিরিক্ত ভাড়া নিয়ে সবসময় বাস মালিকদেরকে আপনি প্রশংসা করেছেন, তারা ভাড়া কম নিয়েছে। আমরা দেখেছি সায়দাবাদ কাউন্টারে ওরা ঘোষণা দিয়ে ভাড়া বেশি নিয়েছে, সেই প্রমাণ ভিডিও সহ আমাদের কাছে আছে। বিশেষ করে এখানে যে এশিয়া লাইন থেকে শুরু যে বাসগুলো কুমিল্লার পথে যায়, তারা ঘোষণা দিয়ে 50 টাকা করে বেশি নিয়েছে। কিন্তু আপনার কোনো ম্যাজিস্ট্রেট এখানে যে ভ্রাম্যমাণ যে আদালত থাকে, যেটা আমরা অন্য বছর দেখেছি, আমি নিজেকেও কাউকে পাইনি, তারা ঘোষণা দিয়ে বেশি নিচ্ছে। তাদের বিরুদ্ধে আপনি কি ব্যবস্থা নেবেন? আমি শোনেন, আপনি সায়দাবাদ, আমি একটু বলি থেকে ছেড়ে গেছে, আমি বলি, আমি প্রশ্ন করতেন, শোনেন। আমি যেখানে গিয়েছি, আজকে আপনারা যতগুলি সাংবাদিক এখানে আছেন, কাছাকাছি সাংবাদিকই আমার সামনে বলেছে, এটা আমাকে কেউ ব্যক্তিগতভাবে বলেনি। আমি বাস স্ট্যান্ডগুলিতে গিয়েছি, কাউন্টারগুলিতে গিয়েছি, যাত্রীর সাথে কথা বলেছি আপনাদের সামনে। নির্ধারিত ভাড়া, ধরেন একটা উদাহরণ দেই, 880 টাকা। আমাদের একটা সমস্যা হয়েছে, অনেক যাত্রী নির্ধারিত ভাড়াটা জানে না। এবার আমরা যেটা করেছি, প্রত্যেক যাত্রী কাউন্টারে গেলে নির্ধারিত ভাড়া দেখতে পাবে, ডিসপ্লে, ডিজিটাল ডিসপ্লেতে থাকবে, কাউন্টারে থাকবে, ইভেন বাসে থাকবে। কারণ আমাদের একটা দুর্ভাগ্য, আমরা যাত্রীদের জানাতে পারিনি। আপনি শোনেন না, আমার কথার মতো কথা বলছেন কেন? আপনি দেখেন, আমি যেটা বলি আগে শোনেন। যেখানে এভাবে লেখা আছে, যেমন আমি একটা স্ট্যান্ডে গিয়েছি, 880 টাকা নির্ধারণ ভাড়া, তারা আগে 650 দিয়ে যেত যাত্রী বলছে, এখন নিচ্ছে 850 টাকা। তার বলে আমার কাছে 200 টাকা বেশি নিচ্ছে। তো আমরা, আপনি কি নির্ধারিত ভাড়াটা জানেন? আপনাদের মিডিয়ার সামনে, কিন্তু আমি তো আড়ালে অগোচরে না। তো বলছে যে না, আমি নির্ধারিত বাড়ি দিই, আমি তো 650 দিয়ে দিই। নির্ধারিত ভাড়াটা তোমাকে দেখানো হলো, তিনি বললেন হ্যাঁ তাই যদি হয় তাহলে তো ঠিক আছে, বেশি নেয়নি। তো আমি আবার কাউন্টারকে জিজ্ঞেস করলাম, আপনি যে 880 টাকা 850 নিচ্ছেন কেন? তিনি বলেন যে আমরা 880 না 850 আমরা নির্ধারণ করে নিয়েছি, যে 30 টাকা কম হলো আমাদের এই মুহূর্তে চলবে। তো সেখানে সে আবারও বললো যে আপনি কি চাপের কারণে নিচ্ছেন, আমাদের সুপারভিশন হচ্ছে, আমরা চাপ প্রয়োগ করছি, এই কারণে নিচ্ছেন নাকি না আমি স্বেচ্ছায় দিচ্ছি। এখন সেটা নিয়েও রিপোর্ট হচ্ছে যে স্বেচ্ছায় নাকি ভাড়া কম নিচ্ছে। আমি যেটা বলছি, যেখানে ভাড়ায় যে যেমন টিকিটটা দেখালেন, আমরা যদি জানতে পারি ওখানে ভিজিলেন্স টিম আছে, পুলিশ কন্ট্রোল রুম আছে, র্যাবের টিম আছে। বারবার আমরা বলেছি যে যাত্রীদেরকে যদি এরকম কিছু হয়,
অপরাধী তো আড়ালে আবডালে অনেকে নেওয়ার এই প্রবণতা তোমার আছে, এই চেষ্টাও আছে, আমি অস্বীকার করছি না, কিন্তু আমরা জ্ঞাত হলে অ্যাকশন নিনি, সরকার ব্যবস্থা নেয়নি তার কোনো নজির নেই। যেখানে আমরা অভিযোগ পেয়েছি কার্যকর ব্যবস্থা নিয়েছি। আপনার এটা যদি অভিযোগ এখন যেহেতু আমার কাছে আসলো, আগামীতে ওর বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়ে যায় সেটাও বিবেচনায় রাখবেন ইনশাআল্লাহ। মাননীয় মন্ত্রী, আমি বলি এই সায়দাবাদের চাঁদাবাজির এই রিপোর্ট করতে যে কিবরিয়া নামে এক সাংবাদিককে নাক মুখ ভেঙে দেওয়া হয়েছে। আমি ডিসির সাথে কথা বলেছি, ডিসি সাহেব বলেছে যে এটা চাঁদাবাজির ঘটনা। চাঁদাবাজির ঘটনা তো সঠিক আছে, কিন্তু সাংবাদিককে কেন ইঙ্গিত করা হলো চাঁদাবাজি করেছে সাংবাদিক? এটা কেন? ঠিক আছে, আমি আমি জানলাম, দেখি আমি জ্ঞাত ছিলাম না আপনাদের সাংবাদিকদের সাথে কি হয়েছে। দুই সাংবাদিকের মা মারা গেছে, ছেলের এই দুর্ঘটনা দেখেছে। আপনার নির্ধারিত ভাড়া বলছেন যে 880 টাকা ভাড়া, জি। কিন্তু বাস মালিকটা নিয়েছে এর আগে 650 টাকা। বাস মালিকরা 650 যাত্রী গিয়েছে। হ্যাঁ, না আমি বলি যেটা হয় কি, ধরেন যখন চাপ থাকে না তখন বাস মালিকরা সিট খালি যায়, যে যা বলে বার্গেনিং করে নিয়ে চলে যায়, কিন্তু অনেক সময় অনেক যাত্রী ওইটাকেই নির্ধারিত ভাড়া সে মনে করে। সব যাত্রী কিন্তু কনসাস না, আমাদের যাত্রীদের মধ্যে অনেক